ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনে ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। আজকের ভিডিওর বিষয় হলো চারুকলা ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ আছে সেই অনুষদের জন্য যে পরীক্ষাটা হয় চ ইউনিটে, সে পরীক্ষার একটা ফাইনাল সাজেশন। এই সাজেশনটা মূলত পুরো সব সিলেবাস নিয়ে বানানো হলেও এটা খুবই কম্প্যাক্ট একটা সাজেশন। এটা পড়লেই শুধু হয়ে যাবে এরকম না, কিন্তু এই টপিকগুলো তোমাকে পরীক্ষার আগে পড়ে যেতেই হবে। আর যদি তুমি চারুকলার জন্য প্রিপারেশন নাও তাহলে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এমসিকিউ পরীক্ষায় অনেক বেশি। তো এমসিকিউ পরীক্ষাতে কোন বিষয়গুলো থেকে আসার সম্ভাবনা বেশি আর আমাদের সাজেশনে কি কি পার্ট আছে সেগুলো নিয়ে আমরা এখনই আলোচনা করব। তার আগে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিতে হবে, আর চ্যানেলটিতে এখনও যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওটি। আর নিচে কমেন্ট করে জানাতে পারো তুমি আর কি কি ভিডিও দেখতে চাও। আমরা মনে করি চারুকলা বিভাগে শুধু চারুকলা থেকে কোয়েশ্চেন আসে, বাংলা ইংলিশ থেকে কোনো প্রশ্ন আসে না। আবার আরেক দল আছে তারা মনে করে যে আমাদের অন্যান্য ইউনিটে যেরকম জেনারেল নলেজ আসে, কোন দেশের কি অবস্থা, কোন দেশের মুদ্রা কি, কিংবা সদর দপ্তর জাতিসংঘের, শুধু সেগুলোই বুঝি চারুকলার এই এমসিকিউ এক্সামে আসে। কোনোটাই ঠিক না। চারুকলার যে সাধারণ জ্ঞান পরীক্ষাটা আছে সেই 40 নম্বরের পরীক্ষাটাতে দেখা যাবে বাংলা ইংলিশ একটা ছোট ছোট পার্সেন্টেজ কোয়েশ্চেন আসবে, তার পাশাপাশি আর্ট হিস্ট্রি বা আর্ট রিলেটেড, চারুকলা শিল্পকলা এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আসবে, আর সাম্প্রতিক জিকে কিংবা গতানুগতিক যেই জেনারেল নলেজ আসবে সেখান থেকেও আসবে। তো তোমাদেরকে কি করতে হবে? সবটাই পড়তে হবে। এই যে পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা আছে এটাই চারুকলা বা চয়েন্টের অনেকে ধরতে পারে না, তাই তারা মনে করে তাদের পরীক্ষাটা খুব সহজ কোয়েশ্চেন আসলেও তারা পারে না, কারণ তারা প্যাটার্ন সম্পর্কেই জানে না। বিগত বছরের প্রশ্ন দেখলেই তুমি এই আইডিয়াটা পেয়ে যাবে কি ধরনের প্রশ্ন আসে। আর আজকে আমি তোমাদেরকে লিখে দেখাবো কি কি প্রশ্ন আসতে পারে কোন কোন বিষয় থেকে। আর টপিকগুলো তোমরা পড়েছো নাকি, আর না পড়ে থাকলে এখনো দেরি হয়ে যায়নি, বেশ কিছুদিন সময় আছে, তোমরা পড়তে পারবে। তো এখন আমরা দেখি আমাদের যে শিল্পকলা কিংবা আর্ট রিলেটেড যেই জিকে গুলো আসবে সেই টপিকগুলো আমরা দেখিনি। টপিক সাজেশন যেটাই বলে এইগুলো তোমাকে পড়তে হবে। আধুনিক শিল্পকলা, আমাদের যখন আধুনিক যে বর্তমানে শিল্পকলা চর্চা হচ্ছে, আধুনিক সময়ে কিন্তু শিল্পকলার চর্চাটা অনেক গুণে বেড়ে গেছে। আগে শুধু শিল্পকলা কাদের জন্য ছিল? সাধারণ মানুষের জন্য ছিল না। যারা রাজারা ছিল কিংবা যারা কোনো ধর্মীয় কাজকর্মের সাথে রিলেটেড ছিল তারাই শিল্পকলার চর্চা করতে পারতো। তো আধুনিক শিল্পকলার সময়কালটা পড়তে হবে। তো শিল্পকলার সময়কাল নির্দেশ করার সবচেয়ে বড় যেই জিনিসটা আছে সেটা হলো শিল্প আন্দোলন। কোন শিল্প আন্দোলনের পরে কি কোন শিল্প আন্দোলন সেগুলো যেমন জানতে হবে, আর শিল্প আন্দোলনগুলোর যারা আন্দোলন করেছেন তাদের শিল্পীগণদের নাম জানতে হবে। এর পরবর্তীতে তোমার এই শিল্প আন্দোলন নিয়ে আরেকটু কথা বলি। শিল্প আন্দোলনের মধ্যে রয়েছে কিউবিজম থেকে শুরু করে দাদাইজম, ইমপ্রেশনিজম, তারপরে পোস্ট ইমপ্রেশনিজম, তার পরবর্তীতে রিয়েলিজম ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এখানের মধ্যে কিউবিজমের পাবলো পিকাসো, তারপরে পোস্ট ইমপ্রেশনিজমের আর্টিস্ট হলো ভ্যান গগ, তারপরে ইমপ্রেশনিজমের আর্টিস্ট হলো মোনেট। তো এরকম অনেক আর্টিস্টরা আছে যারা এইসব শিল্প আন্দোলন ক্রিয়েট করেছে। এইসব শিল্প আন্দোলনের মধ্যে রয়েছে, এগুলোকে অ্যাভান্তে গার্ডে বলে, মানে নতুন কিছু একটা সূচনা। সেই আধুনিক গতানুগতিক ভাবে সবাই শিল্প ক্রিয়েট করছে বা বিভিন্ন ধরনের শৈল্পিক জিনিস চর্চা করছে। তার পরবর্তীতে যখন নতুন কোন একটা ধারা আসে, সেই নতুন ধারা আসলে কি হয়েছে সেটা একটা আমাদের গার্ডে হয়, তারপর নতুন শিল্প আন্দোলনের সূচনা হয়, তারপর শিল্প আন্দোলনের নামকরণ হয়, শিল্প আন্দোলনের যে শিল্প ধারা আছে সেটা অন্যান্য শিল্পীরা চর্চা করে। তারপর
তারপর এখন আমরা দেখবো বিখ্যাত শিল্পী ও শিল্পকর্ম। বিখ্যাত শিল্পী যারা আছেন যুগ যুগ ধরে, তাদের মধ্যে রয়েছে ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, মোনেট, সালভাদর দালি, তারপরে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, এরকম অনেক শিল্পী আছে। তুমি এগুলো গুগলে যেমন সার্চ করলে পেয়ে যাবে, বিভিন্ন বইতেও তুমি পেয়ে যাবে বিখ্যাত শিল্পী। আর বিখ্যাত শিল্পী সম্পর্কে যখন পড়বে, সাথে সাথে তাদের বিখ্যাত শিল্পকর্ম সম্পর্কেও পড়বে, যে মাইকেল অ্যাঞ্জেলোর কোন শিল্পকর্মটা হলো ওনার জীবদ্দশায় হলো অন্য দেশে গিয়েছে, তার পরবর্তীতে কার কোন যে মোনালিসা রয়েছে, যেমন লিওনার্দো দা ভিঞ্চির একটা অনেক পপুলার, এবং পাবলো পিকাসোর লাইফে যে কিউবিজম আন্দোলন আছে, সেই কিউবিজম আন্দোলনের মধ্যে কোন শিল্পকর্মগুলো খুবই আলোচিত, তার মধ্যে রয়েছে গোয়ার্নিকা। এরকম অনেক ধরনের শিল্পকর্ম এই বিখ্যাত শিল্পীরা ক্রিয়েট করেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিতগুলো যেমন পড়বে, তেমন কিছু বৈশিষ্ট্য, যেমন কিছু শিল্পী শুধু বিশেষ কোনো বিষয়ের উপরেই ছবি আঁকে, সেগুলো তেমন করতে হবে। যেমন আমাদের মাইকেল অ্যাঞ্জেলো যিনি ছিলেন, উনি কিন্তু শুধুমাত্র তার শৈল্পিক যে ভাষা ছিল, উনি সেখানের মধ্যে যে ধর্মের ভিত্তিতে অনেক ছবি এঁকেছেন। আবার অন্যান্য শিল্পীরা যারা আছে, তাদের বিভিন্ন ধরনের বিষয়ের উপর ছবি এঁকেছেন। তো তাদের এগুলো সম্পর্কে, শিল্পী সম্পর্কে যেমন একটু ডিটেলস লাগবে বা একটু ইউনিক তথ্য যেগুলো আছে, সেগুলোই আসতে পারে। আর এখানে শিল্পকর্ম, পপুলার ও ইউনিক শিল্পকর্ম যেগুলো খুবই আলোচিত, সেই শিল্পকর্মগুলোর থেকেই আসে। তারপর দেখুন প্রাচীন সভ্যতা যেগুলো আছে, মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু সভ্যতা, মায়ান সভ্যতা, এগুলো অনেক ধরনের সভ্যতা আছে। এগুলো এমনি নর্মাল জিকে হিসেবেও পড়া হয়, জিকে হিসেবেও পড়ি আমরা। তার পরবর্তীতে দেখবো চিত্রাঙ্কন, রেখাঙ্কন, ভাস্কর্য ইত্যাদি। এগুলো হলো বিভিন্ন ধরনের ছবি আঁকার যে পদ্ধতি আছে সেটা। পরবর্তীতে দেখবো রং ও রঙের মাধ্যম। আমি এখানে রং ও রঙের মাধ্যমের মধ্যে রয়েছে জল রং, তেল রং, তারপরে ছাপচিত্র, এরকম অনেক ধরনের রং ও রঙের মাধ্যম রয়েছে। তো এগুলো মোটামুটি আমাদেরকে শিল্পকলার আর্ট যেটুকু আছে, এটুকু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সাজেশন হিসেবে ধরে নিতে পারো। তারপর আমরা দেখবো বাংলার কিছু জিনিস যেগুলো একদমই তুমি ইগনোর করতে পারবে না। তারপর আমরা ইংলিশ কয়েকটা জিনিস দেখবো, সেগুলোও তোমাদেরকে পড়তে হবে সাজেশন হিসেবে। তো আমাদেরকে বাংলা সাহিত্য এবং সাহিত্যিকদের সম্পর্কে পড়তে হবে। নাটক, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাটক, গল্পগ্রন্থ, কবিতা, এগুলো প্রথম কোনগুলো বাংলা সাহিত্যে রয়েছে সেগুলোর পাশাপাশি চলচ্চিত্র, গল্পগ্রন্থ, কবিতা পড়তে হবে। মুক্তিযুদ্ধ রিলেটেড, বাংলাদেশের শিল্পীগণ যারা আছেন তাদের সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। যেমন আমরা বিখ্যাত শিল্পীগণদের সম্পর্কে পড়েছি, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান ইত্যাদি। আমাদের যে প্রমুখ শিল্পীরা আছেন, যারা শুরু থেকে বাংলাদেশের চারুকলার যে চর্চাটা আছে সেটা প্রচলন করেছে, তাদের সম্পর্কে পড়তে হবে। ভিডিও বানাচ্ছে। ইংলিশের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা ভোকাবুলারিটা বলছি না, ভোকাবুলারি থেকেও আসবে, কিন্তু ভোকাবুলারি অনেক ভাস্ট, দুটো ভোকাবুলারি খুবই ইজি টাইপেরই আসবে, তো ওইটা নিয়ে টেনশন করতে হবে না। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, অ্যাক্টিভ এন্ড সাবজেক্টিভ, পিন পয়েন্ট এরর, ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, নাউন, নাম্বারস, এই টাইপের যে বেসিক গ্রামারগুলো আছে এগুলো থেকে আসবে। আসলে আমাদের মোট কোয়েশ্চেন আসবে 40টা থেকে 5টা 6টা ইংলিশ। তো এখান থেকে কম পড়ে যেতে পারে প্রায় 3-4টা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এমসিকিউ এক্সামটা আছে চারুকলা, সেই এক্সামে শুধুমাত্র আমাদের জিকে আসবে এরকমই না, তার পাশাপাশি জিকে বলতে বোঝাচ্ছে এর পাশাপাশি যে জিকে গুলো আছে, যেমন সাম্প্রতিক, মুক্তিযুদ্ধ, জাতিসংঘ, এগুলো আমাদেরকে পড়তে হবে। এগুলো হলো গতানুগতিক
জিকে, সে গতানুগতিক জিকে যে কেউ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে এই বেসিক ধারণাটা রাখবে, ওইখান থেকে আমাদের জিকে গুলো হয়ে যাবে। খুব একটা কঠিন জিকে আসবে না। তো তোমরা আশা করি এই অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে ফেলবে আর এই সাজেশনটা পুরো ফলো করবে। আর তোমরা আরো বেশি বেশি পড়তে পারো, কিন্তু এই সাজেশনের প্রত্যেকটা পয়েন্ট তোমরা না পড়ে পরীক্ষা হলে যাবে না। তো বাই বাই।